যা শালা, ভুলবারে কলিং বেল চেপে ফেলেছি। বউয়ের হাতে ঝাঁটা খাওয়ার মোক্ষম সুযোগ। এমনিতে আমার যে খান আসবো। ভুল শুধরে অন্তুকে ডাকলো। অন্তু আসবে না সেটা জানা কথা। জয়ের ডাক শুনে সে আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে। অবসরে বসে থাকলে কাজ তৈরি করে নিয়ে সেই কাজে মন দেয়। সেদিন রাতে ওষুধ দেবার জন্য ডাকলো জয়। অন্তু কোয়েলের সাথে খেলছিল। কোয়েলকে ডেকে শোকেসের সকল শোপিস নামিয়ে আবার সেগুলো ঝেড়ে পরিষ্কার করতে শুরু করলো। জয়কে ওষুধ দিয়েছে হামজা, পানি গরম করে দিয়েছে রিমি। সকাল সকাল ভার্সিটি গিয়ে ঘুরে এসেছে একবার, কপালে মেডিটেপ লাগানো। এরপর ফিরে কোনো মতে খেয়ে আবারও ক্লাবে গেছে। ক্লাবের মেরামত চলছে। হরতালে হাইওয়ে বন্ধ প্রায়। মোড়ের উপর চায়ের দোকানে বসে 2 কাপ চা খেয়ে একটা কড়া জর্দা মেশানো পান চিবোতে চিবোতে বাড়িতে ঢুকলো। পানের পিক ফেলতে গিয়ে তা লেগে গেছে সাদা লুঙ্গিতে। ওয়ার্কশপে কাজ চলছে। সেখানে ঢুকে আবল তাবল কিছুক্ষণ টুকটাক কাজ করলো। লোহার দণ্ড বানানো হচ্ছিল। আগুন থেকে গলিত লোহার পিণ্ড উঠতেই তাতে চোখ আটকালো ওর। টকটকে লাল, গলিত আগুন যেন। দৌড়ে গিয়ে হাতুড় তুলে পেটাতে আরম্ভ করলো সেটাকে। বেশ মজার কাজ। শীত শীত এখনও আছে এই প্রকৃতিতে, তবুও ঘেমে গা ভিজে উঠল। কাঁচা ফুলগুলো শুকিয়ে মরমরে হয়ে গেছে। হামজা পৌরসভার উদ্দেশ্যে বেরিয়ে যাবার সময় অন্তু ডাকে, মেয়র সাহেব। হামজা থামে, পাঞ্জাবির হাত গুটিয়ে বলল, কিছু বলবে? ফুলগুলো নষ্ট হয়ে গেছে, আমি খুলতে পারছি না। শক্ত করে সেট করা হয়েছে ওগুলো। একটা লোক পাঠাবেন, ওগুলো খুলে দিয়ে যাবে। হামজা বেরিয়ে যেতেই শাহানা বললেন, এইভাবে কথা বলতে শিখছো? কিভাবে? বড় ভাই ডাকা যায় না? মেয়র সাহেব কি? বড় ভাই একটা ছিল, সেটাকেই ডাকা হয়নি বহুদিন। তাছাড়াও কাউকে সম্বোধন আমি আমার মন মতো করি। মামিমা, উনি মেয়র। মেয়র ডাকলে ক্ষতির কিছু নেই। ভুল বলেছি? ফুলগুলো যেভাবে আটকানো হয়েছে, বিছানার ওপর বোমা পড়লেও তার ছিঁড়বে না যেন। তোষক তুলতে হলো। ছেলে দুটো তোষক উঁচু করে তুলতেই খাটের ক্লেটের ফুটো দিয়ে কিছু চোখে পড়ল অন্তুর। দ্রুত থামালো ছেলে দুটোকে, আদেশ করলো প্লেটগুলো টেনে তুলে ফেলতে। খাটের প্লেটের নিচে মেঝের উপর সারি সারি টাকার বান্ডিল সাজানো, একপাশে এত টাকা যে কেউ একসাথে দেখেনি জীবনে। বাকিটা রিভলভার, পিস্তল, রাইফেল ইত্যাদি ধরনের অস্ত্রতে সজ্জিত। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ক্যাটারিংয়ের ছেলে দুটো যেন জমে গেছে। জয়ের পদচারণার আওয়াজ আসে, সে গান গাইতে গাইতে ঢুকছে। মুখে পান থাকায় গান জড়িয়ে যাচ্ছিল কণ্ঠে। চট করে থেমে হেসে ফেলল ঘরের অবস্থা দেখে। ছেলে দুটোকে চলে যেতে আদেশ দিয়ে অন্তুর খুব কাছে পেছনে এসে ফিসফিস করে বলল, চেনো ওগুলো কি? অন্তু ছিটকে দূরে সরে যায়। কয়েকবার মুখ চিবিয়ে থু করে পানির পিক ফেলল ঘরের ভেতরে। পরে বলল, আমি ছুলে ফুসকা পড়ে যায় ঘর এলেই। ঝলসে যায়। আপনি ঝুলে ক্ষয় হয়ে যায় যে কোনো কিছুই, তা তো জানেন। একেই বলে ঘরের বউ। কয়েকদিন হয়েছে, এর মধ্যে মুখস্থ করে ফেলেছে আমায়। হ্যাঁ, এই টাকা কিসের? মুখ ঝামটি মারল, যেন মোটেই কোনো ভালো জিনিস নয়। নাক কুচকে নাটক করে বলল, জালটাকে নজর দিলে চোখের লস, লাভ নাই। পলাশের মাল সব। অন্তু সম্মতি জানালো। আমি ভাবছিলাম বাংলাদেশের লিগ্যাল পয়সার বড়জোর ডাল ভাত খেয়ে বেঁচে থাকা যায়, সেটাও রক্ত ঘাম করে ঝরিয়ে। কিন্তু আপনারা ভালো কোনো পজিশন না পেতেই এত ফুলে ফেপে উঠেছেন। সোর্সটা কি? জাল টাকার ব্যবসা? ওহ বাহ, হাত তালি আপনাদের জন্য। পলাশ আপনাদের পার্টনার? জয় বুকে হাত রেখে মাথা নত করল, যেন সে তার কর্মের বাহবা নিচ্ছে। প্রশংসায় বুক ভরে উঠছে তার। এরপর বলল, অথচ তোমার জন্য সেই পার্টনার সাথে তেরিং বেরিং করেছে, তবুও তোমার ভেতরে কোনো কৃতজ্ঞতা নেই। পেলাম তার বদলে থুতু। এটা কি ঠিক? অন্তু গর্বে বুক ফুলিয়ে বলল, তার বদলে আমিও পেয়েছি, অনেক কিছু পেয়েছি। কি পেয়েছি জানেন? থাক ওসব, অত সব প্রাপ্তি খেয়ালে এলে রক্তে জ্বালা ধরে যায়। পাপ কাজের দুধর্মনীয় ইচ্ছেরা খুব জ্বালায় আমাকে। হাতটা আরেকটু শক্ত হোক। মুখে যতই যা বলি, হাত কিন্তু এখনো নরম রয়ে গেছে আমার। দাঁত কপাটি আটকে বলল জয়, থু কেন দিয়েছিল আমায়? প্রথম থেকে শুরু করে পলাশ আমার সাথে যা যা করেছে, আপনার সামনে আপনি বায়োস্কোপ দেখেছিলেন। কথা কেড়ে নিল জয়। তুমি আশা করেছিলে আমার কাছে? আক্রোশে মুখ লাল হয়ে ওঠে অন্তুর। আপনি বায়োস্কোপ দেখছিলেন? এক মুহূর্তের জন্য আমি আপনাকে মানুষ ভাবতে চেয়েছিলাম সেদিন। নিজের স্বার্থে মানুষ কত সত্যি ভুলে যায়। আমিও ভুলে গিয়েছিলাম আপনি জঙ্গলি। এরপর পরিস্থিতি যখন চমকে, তখন এসে জীবন দান করছেন। ব্যাপারটা কেমন হলো বলুন তো? বলির পাঠাকে যত্নে
লালনের মতো, ঠিক বলিনি? পান চিবোতে চিবোতে মুচকি হাসি ঠোঁটে রেখে মাথা নাড়ল জয়। ঠিক বলেছ। অন্তু দৃঢ় চোখে তাকিয়ে শান্তভাবে বলল, শুক্রিয়া আদায় করুন। এই যে এতগুলো দিন নির্দ্বিধায় রাতে মাতাল হয়ে ঘুমান বন্ধ ঘরে, সেই সুযোগে আপনার গলাটা কেটে দুভাগ করে ফেলেনি। ওটা খুব সস্তা কাজ হয়ে যাবে। মাঝে মধ্যে ইচ্ছে করে, তবে আপনাকে ওভাবে মারাটা খুব নিচু কাজ হবে। আপনি জানেন আপনি থুথু পাবার কতটা যোগ্য? ইউ নো হোয়াট? একে বলে বাটারফ্লাই ইফেক্ট। সেদিন থুথু দেবার মতো ছোট্ট একটা কোইন্সিডেন্স থেকে আপনি বহু দূর পৌঁছাবো। দেখবেন তার মূলে থাকবে এক অবরুদ্ধ নিষেধ। তার ফলে নেমে আসবে হাজারো অবরুদ্ধ নিষেধ, যার সংমিশ্রণে থাকবে এক একটা অবরুদ্ধ নিষেধ। একদৃষ্টে চেয়ে থেকে ছোট ছোট শব্দে হাসতে হাসতে হো হো করে হেসে উঠল জয়। এতদিনে লাইফে অ্যাডভেঞ্চার এসেছে, সেই কবে বন্দি দশে সেরেছি। এরপর কেউ আর আটকাতে পারেনি আমায়। শালার ঘরের মতোই জীবনযাপনের চেয়ে বড় অ্যাডভেঞ্চার আর কি বা হতে পারে? হু দ্য ফাকিং সে লাইফ ইজ আগলি, ইজ দেয়ার সাচ ইন অ্যাডভেঞ্চার ইন লাইফ, এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য আলটিমেট ফান ইন লাইফ। অন্তু প্রলম্বিত এক শ্বাস টেনে বলল। এগুলো খুব উৎসাহিত হলো জয়। এগুলো ছিল না স্যার, এত ভালো হওয়া ঠিক না। এগুলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মাল। কালাজনিকভের ডিজাইন করা রাইফেল AK-47। চালিয়ে দেখবে একটা? বের করব? আমার উপরে চালাও এটা। যাও, হাত শক্ত হোক, কপালে মেরো না, পায়েটায় মেরে চর্চা করো। বের করি, দাঁড়াও। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেলল। তার কাছে এটাকে বাড়ি কম জাহান্নাম বেশি লাগতে শুরু করেছিল এই সময়টাতে। একের পর এক ঘটনাগুলো খুব বিষণ্ণ করে তুলছিল অন্তুকে। মানসিক ভাঙন ধরে যাচ্ছিল মাঝে মধ্যে। জয়কে মারার আগে ওকে আবিষ্কার করার একটা অদম্য কৌতূহল ছুটে বেড়াচ্ছিল রন্ধে রন্ধে। এক রাতে খেতে বসে ছোট মাছের তরকারি মুখে নিতে মুখ চেপে ধরে উঠে যায় তুলি। বেসিন অব্দি পৌঁছানোর আগেই গলগলিয়ে বমি করে ফেলে তরু দৌড়ে গিয়ে ধরে। সেদিন জানা গেল তুলি গর্ভবতী, 2.5 মাস চলছে, কাউকে জানায়নি। তরু যেহেতু সাথে থাকে, তরু জানতো শুধু, তুলি জানাতে দেয়নি কাউকে। অন্তু জিজ্ঞাসা করল, কতদিন হলো এসেছেন এখানে? 2 মাস পেরিয়ে যাচ্ছে। অন্তু বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কি হয়েছিল বা সমস্যা কি জিজ্ঞেস করলে কি অনধিকার চর্চা হয়ে যাবে? তুলির বোধহয় কান্না পেল, কাঁদল না। তরু কোয়েলকে নিয়ে ছাদে উঠে যায় কবুতর দেখাতে। তুলি বলল, প্রেমের বিয়ে ছিল, যেদিন মেয়ে হয়নি হামজা ভাই মেনেই নিয়েছিল না। অথচ ওর কাছে রোজ সীমান্তের যাওয়া আসার মাঝখান দিয়েই সম্পর্ক চলছিল আমাদের। সীমান্ত ভাবির কাজিন। মেয়ে হবার পর যখন এই বাড়িতে আসা যাওয়া শুরু করলাম, তারপরেই ভালো ছিল। কিছুদিন পর থেকে কথায় কথায় গায়ে হাত তুলতো। কোনো দিন এই বাড়িতে বলিনি, সেই সুযোগও ছিল না। আব্বু তো বাড়িতে ধারণাই নেই, সব হামজা ভাই। কিন্তু ওকে কখনো এইসব বলার সাহস হয়নি। ভুল আমি করেছি, ও তো কোনো কালেই মেনে নেওয়া নিত না এইসব। পরে বুঝলাম ঝন্টু মামার নির্দেশ এইসব। ঝন্টু সাহেব মাঝহারের বাবা না? আমার মামা শ্বশুর রিমি হামজাদের বড় ফুপুর ছেলে, আমার স্বামী। এরপর আমি ভাবতাম আমার উপর অত্যাচার করত, যাতে আমি হামজাকে মাজহারের বিরোধিতা করা থেকে থামাই। রাজনীতিকে ঘৃণা করার চেয়ে গুরুত্বপূর্ণ দুটো কাজ নেই আমার কাছে। কিন্তু রক্তে জড়িয়ে থাকা এই নিষিদ্ধ নষ্ট নীতিকে এড়িয়ে চলতে আর পারলাম কই। নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে তা আরও বেশি খারাপের দিকে গেল। আমি যে কোনো কিছুতেই বাধা দিতে গেলেই অমানসিক অত্যাচার সয়েছি। নেশা করা, স্মাগলিং, মানুষ মারা, চাঁদাবাজি সহ্য করতে পারতাম না আমি। আর কত মারও খেয়েছি গা ভরে। ভালোই লাগতো জানো, কারণ আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। কোথায় যাব? যেখানেই আসবো সেখানেই সেসবের ঘাটি গাড়া। তবু মেয়েকে রেখে চলে এলাম, অথচ কিছু জানোয়ারের রুচি হয়নি। শুধুই মারধর করতো? নেশাও করে, মারাত্মক নেশা। আমি অ্যাবর্শন করিয়ে ফেলবো আরমিন। আমার মনে হয় আমার ছেলে হবে। বাপের ছেলে যদি বাপের মতো হয়, ওকে দুনিয়াতে আনার ইচ্ছা নেই। ওই বাপ ছেলে হয়ে ও দুনিয়াতে না আসুক। আমি বহু দূর চলে যাব এইসব থেকে। আমার ভালো লাগে না। আই কান্ট টলারেট এনি মোর। উত্তেজিত হয়ে ওঠে তুলি। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। সাধারণ মানুষের কাছে এসব বেশ অজানা, অথচ উচ্চ শ্রেণীর
মানুষের সমস্যাগুলো কেমন উচ্চ পর্যায়ের। এসবের মাঝে আছে কি নেশার, রক্ত, নোংরামি, বিশ্বাসঘাতকতা, অনাচার, অবিচার, লোক প্রতিহিংসা। সেই বা এসব থেকে কম কিসের। এই সকল লোকদের বউদের অন্তু আগে বেশি ঘেন্না করত, তারা থামাতে পারে না পুরুষদের। আজ সে নিজে কোথায়, সে কি করতে পারছে? নিজের উপর ঘৃণা চেপে যায় অন্তুর। বারান্দায় এসে দাঁড়িয়ে আবারও ভাবে বিষয়টা। রাজনৈতিকতায় ভালো কি কিছুই অবশিষ্ট নেই আর? এত হাহাকার কেন? এর সাথে জুড়ে থাকা মানুষগুলো এত নোংরা কেন? সবাই কি নোংরা? ভালো নেই কেউ? তুলির শরীরে অনেক দাগ দেখেছে অন্তু। সেসব দেখলেই অন্তুর মন চায় বউকে আঘাত করা পুরুষদের কেরোসিন ঢেলে পুড়িয়ে দিতে। পরে মনে পড়ল তার সাথে কি হচ্ছে। সে জয়কে মেরে ফেলেছে। অন্তু চিটমিট করে উঠল নিজের উপর বিতৃষ্ণায়। আজকাল নিজেকে সহ্য হয় না অন্তুর। নাপাক, নির্লজ্জ, আত্মমর্যাদাহীন রাস্তার মেয়ে মনে হয়। মূল্যহীন পতঙ্গ বলে মাঝে মধ্যেই ডেকে ওঠে নিজেকে। জয় বাড়িতে ঢুকে রুমে আসে না। প্রথমে ডাইনিং স্পেস পেরিয়ে ওপারের স্টোরের দিকে যায়। বহুবার হামজা এবং হুমায়ুন সাহেবকেও যেতে দেখেছে অন্তু। নেশা করতে যায় নিশ্চয়ই তিনজনই। জায়গাটার যাওয়ার রুচি আসেনি কখনো অন্তুর। এই বাড়িতে অনৈতিক কাজ হয় সেটা ধরে ফেলেছে অন্তু। পেপার পড়ে অন্তুর কাছে তার বিশদ ব্যাখ্যা করা আমজাদ সাহেবের স্বভাব ছিল। অস্ত্রের ব্যবসা নাকি রাজনীতিবিদদের লেওয়াজ ছাড়া সন্ত্রাসরা করতে পারে না। অন্তু শুনেছে আব্বুর কাছে, কারণ প্রশাসন রাজনীতিবিদদের চেটে বাঁচে। প্রশাসনকে হাতে রেখে নিজেদের ধান্দা চালাতে রাজনীতিবিদের যদি অল্প কিছু ভাগ দিলেই চলে, তো সন্ত্রাসরা সংসদের এই জিহবা বের করে শ্বাস নেওয়া কুকুরগুলোকে হাতছাড়া করবে কোন দুঃখে? এই পাটোয়ারি বাড়িটা হলো একটা অস্ত্র সংরক্ষণাগার, জাল টাকার বাক্স, শয়তানের নিরাপদ বাসস্থান। অন্তুর দমফাটা হাসি আসে এসব ভাবলে। আরে কি বুদ্ধি এদের! প্রশাসনের সাহস কি যে কোনো পলিটিশিয়ানদের বাড়িতে হানা দেয়, রেড মারে, তল্লাশি চালায়? সর্ষের মধ্যেই ভূত। সেই সর্ষে দিয়ে দেশের ভূত ছাড়াতে গেলে ব্যাপারটা যেমন হওয়া উচিত তেমনই হচ্ছে। সেভাবেই পরিচালিত হচ্ছে স্বাধীন বাংলা, জয় বাংলা। পুলিশ ফাঁড়িতে ড্রাগ, অস্ত্র, নারী, শিশু পাচারের কারখানা, এমন কাহিনী পুরনো। সাথে এটাও পুরনো যে সাদা খানদানি পোশাকে আবৃত জনদরদি নেতাগোছের মানুষগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিত বাড়িগুলো একই কাজে ব্যবহৃত হয়। অন্তু ভুল ঠিকানায় চলে এসেছে, অথবা হতে পারে ভুল ঠিকানাকে সঠিক করে তুলতে জানটা হারাতে হয়। জয় মদ গেলে সোফায় বসে, এক প্যাক করে ঢালে, গ্লাস উঁচিয়ে ধরে অন্তুকে বলে, এক পিস নেবে? অন্তু বলে, আপনি ওভারডোজ খেয়ে মরে যান প্লিজ। জয় গম্ভীর হয়ে বলল, আমি মরলে তোমার কোনো লাভ নেই। অন্তু তাচ্ছিল্য করে হাসে। লাভ? গাঢ় চোখে তাকিয়ে বলল, লাভ? মানুষের মতো দেখতে আপনার মতো জঙ্গলি পশুগুলো আরো কত মানুষের অমানুষ হয়ে ওঠার কারণ হয়। দেখেছেন কতটা নিচে নামিয়েছেন আপনি আমায়? কারণ মৃত্যু কামনায়ও কি এক অদ্ভুত সুখ পাচ্ছি। দিন দিন ঠিক আপনারই মতো রক্তশোষা পরিণত হচ্ছি। জয় হেসে ফেলল। আমার মৃত্যু কামনা করার লোকের অভাব নেই। এত ভিড়ের মধ্যে তোমার নামটাও হারিয়ে যাবে। অন্য কিছু কামনা করো। এই যেমন ধরো পঙ্গু হয়ে যাওয়া, কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়া, প্যারালাইজড হয়ে পড়ে থাকা, এসব। দুই চুমুক গিলে আবারও বলল, আর এখন বললেই তো এখন মরে যাওয়া যায় না, কয়েকদিন পর মরবো। কিছু কাজ বাকি আছে। কয়দিন পর কেন? তুমি আর কয়দিন বেঁচে থাকো। আমাকে সাথে নিয়ে মরবেন? আরে নয়তো পরে যদি আবার আমি মরার পর আমার সম্পত্তি নিয়ে অন্য কারোর সাথে ভেগে যাও। আপনার কোনো কিছুতেই কিছু মনে হয় না, না? অল ইজ ওয়েল, অল থিঙ্ক আর নর্মাল, ফাইন। জয় মাথা দুলিয়ে গানের তালে নাচার মতো চোখ বুজে হাসলো। অভিজ্ঞতা বেশি তো, বহুত কিছু দেখেছি, বহুত কিছু ঘটেছে আমার সাথে। চোখ মারল অন্তুকে, এরপর হো হো করে হেসে ফেলল। জয়ের পুরো শরীরে বিশ্রী সব দাগ আছে। গোসল করে যখন খালি গায়ে বের হয়, উন্মুক্ত দেহটা কি যে ভয়ঙ্কর লাগে দেখতে। অত ভয়ানক দাগ কিভাবে হয়েছে তা মেলাতে পারে না অন্তু। জিজ্ঞেস করল, শরীরের দাগগুলো কিসের? জয় বাচ্চাদের মতো অন্তুকে মুখ ভ্যাংচালো। কিসের দাগ এগুলো? বেশ ভাব নিয়ে বলল, স্পেশাল টেটু। এই টেটুগুলো শরীরে খোদাই করার সময় যা লেগেছিল না, উফ। রসিকতা করে উচ্চারণ করলো কথাটা, ভ্রু নাচিয়ে পড়ল। ভালো না? অন্তু আবারও খেয়াল করে চটাধরা ডান ভ্রুর চুলের ভিতরে একটা গভীর ক্ষত আছে জয়ের। কাছে না গেলে খেয়াল করা যায় না। বিয়ের পর বিষয়টা নজরে এসেছে। সেদিকে তাকিয়ে বলল, সকালে উঠে সারা দিন আবার বহু পাপ করতে হবে আপনার। আপনার বোধহয় মাথায় চড়ে গেছে। শুয়ে পড়ুন। জয় হাসলো। 2-4টা বোতলেও চড়বে না। এই মদ চালাও না ভীষণ ধীরবাস, মাতাল হওয়ার জন্য খাই। এত টাকা খরচ করে কিনি, অথচ মাতাল করে না। তোমার মতোই
বিয়ে করলাম, দেড়মোহর বাবুর নাকি টাকা দিতে হবে, আবার বসে বসে খাচ্ছিস 3 বেলা, পোশাক যাবিতে খরচ দিচ্ছি, কোনো কামই তো আইসো না, আবার একটু কাছে গেলে কারেন্ট লাগা রোগীর মতো ঝিরঝির করে ওঠো। লস প্রজেক্ট। অন্তু বিছানায় জয়ের দিকে মুখ করে শুয়ে গায়ে চাদর তুলে নিয়ে বলল। ফোন করেছেন কয়টা? বেশি না। প্রথমটা কবে করেছিলেন? জয় ঘাড় মেসেজ করতে করতে বিড়বিড় করলো। শালে ইন্টারভিউ নিতে বসে গেছে রাত্রিবেলা। বোতল ধরে কয়েক ঢোক গিলে বলল। 2001 সম্ভবত, বয়স তখন 15 বছর, আমার যতদূর সম্ভব ক্লাস 10 ছিলাম। অন্তু ভ্রু কুচকালো। বেলা না পেরোলে ঘুম ভাঙে না জয়ের। অন্তু সকাল সকাল উঠে রান্নাঘরে গিয়ে দেখে রিমি আর কাজের মহিলা রান্না করছে। রিমি বলল, আরমিন, জয় ভাইয়ার বাগানে লেবু গাছ আছে, কয়েকটা লেবু ছিঁড়ে এনে দে। সাবমার্সিবল অন করে জগগুলোও ভরে ফেলুন, মেয়র পৌরসভায় যাবে। ডাইনিং রুমে তরু বসেছিল, মটরশুঁটি ভাঙছে এক মনে। অন্তু গিয়ে কিছুটা তুলে নিয়ে বলল, তোমার আমার উপর রাগ অথবা ঘেন্না কোনটা বেশি প্রকট? মুখ না তুলেই বলল তরু। তরু চোখ তুলল। অন্তু অদ্ভুতভাবে হাসলো। চোখ লুকাতে খুব কাঁচা, অদক্ষ তুমি। তরুর চোখে এবার পানি উপচে পড়তে চায়, পানি যেন সবসময় সেখানে মজুতেই থাকে। অন্তু সামনে এলে তার বাত ভাঙে। ওড়নার প্রান্তটা মাথার উপর তুলে আঁচল হাতে ধরে বেরিয়ে যায় অন্তু। টুপ করে এক ফোঁটা পানি পড়ে তরুর চোখ বেয়ে। বাগানটা বেশি বড় না, ফুল গাছ নেই। এ বাড়িতে ফুল বোধহয় কারো পছন্দ না। 3টা লেবু পেরে আরেকটু এগিয়ে যেতে একটা লোহার গেট। অন্তু ভ্রু কুচকায়। প্রাচীর ঘেরা জায়গাটায় শেষ প্রান্ত ঘেঁষে গেলেই ওয়ার্কশপের বিশাল এরিয়ার দেওয়াল। তাহলে বাড়ির পেছন দিকেই দরজা কিসের? বাড়ির নকশাটাই অদ্ভুত। বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে দেখেও কোনো সমাধান বা নকশা আয়ত্তে এলো না। লোহার গেটটা ধরে 2-3টা ঝাঁকি দিয়েও লাভ হলো না। বাইরে থেকে তালা মারা নয়, অর্থাৎ ভেতর থেকে আটকানো। এখানেও আবার কেউ থাকে নাকি? আনমনে পেছনে ফিরতে থমকে দাঁড়ালো অন্তু। হামজা জিজ্ঞাসা করলো, এখানে কি করছো? এত নিঃশব্দে তো বিড়ালরাও পা ফেলতে পারে না। মেয়র সাহেব তার উপর শুকনো পাতার উপর হেঁটে এসেছেন। আরো অনেক কিছুই পারি আমি, আপাতত তোমার ধারণা সে অবধি পৌঁছায়নি। বলা বাহুল্য, অভিজ্ঞ মানুষদের কথাই আলাদা। আমার পিছু নিয়ে এসেছেন। তুমি নিজেকে খুব দক্ষ গোয়েন্দা ভাবছো? সূক্ষ্ম হাসলো হামজা। কৌতূহলী হয়ে পড়েছি আপনাদের বাড়িতে এসে। কৌতূহলী বিড়ালের সামনে ফাঁদ ছাড়া অন্য কিছু থাকার সম্ভাবনা খুব কম। বিড়ালকে ফাঁদে ফেলার এমন কি দরকার? মাছ না খেয়ে যায়। অন্তু হেসে ফেললো। আপনি কি ভয় পাচ্ছেন আমায় মেয়র সাহেব? তুমি হালকাভাবে নিচ্ছ আমায়। ছি, এত বড় ভুল আমি কখনোই করব না। এই যে নজরদারি, এটা তো মস্ত বড় ভুল। ভুল জীবনের চালিকা শক্তি। যে ভুল করতে ভুলে যায় তার জীবন ওখানেই থেমে যায়। ভুলের পেছনে ছুটেই তো আমরা পরিণতিতে পৌঁছাই। হামজা এবং অন্তুর একটা দুর্গেয় দৃষ্টি বিনিময় হয়। হামজা কিছুক্ষণ চুপ থেকে হেসে ফেললো। তোমাকে বিয়ে দিয়ে এনেছিলাম কেন বলো তো? আমাকে আটকাতে। আপনি জানতেন আমি বাইরে থাকলে আমার ওপর নজর রাখা একটু টাফ হবে, তাই পাশের ঘরে এনে রাখলেন। ভুল করেছেন, বিশাল ভুল। ভুল জীবনের চালিকা শক্তি। অন্তু বলা কথাটা অন্তুকে মনে করিয়ে দিয়ে চোখ মারল হামজা। রাতের বেলা হাইওয়ে ব্রিজে দাঁড়িয়ে হামজা জয়কে বলল, বাঘিনীর চেয়ে আহত বাঘিনী বেশি ভয়ানক হয়। কমন তবে গুরুত্বপূর্ণ কথা। তো বউকে নিয়ে বিপত্তি বাঁধবে দেখছি। আস্তে আস্তে মেরে ফেলবো। কথাটা এমনভাবে বলল জয় দুজনের চোখাচোখি হয়। হো হো করে গা দুলিয়ে হেসে ফেলল। তুই কি প্রেমে পড়ে যাচ্ছিস? দেখতে শুনতে ভালো, শরীরটা টানে, কিন্তু শালি খুব কড়া। প্রেম টেমে পড়ছি না। পড়লেও বেশি পড়িস না। আচ্ছা। পিচ করে এক খাবলা থুতু ফেললো ব্রিজের নিচে। মেয়ে লোকের প্রেমে পড়া আমাদের শরীরের জন্য হানিকারক। দুজনে বেশ কিছুক্ষণ পাগলের মতো দম ছেড়ে হাসলো। থামেই না হাসি। উল্টাপাল্টা কি কথা বলে আবারও হাসে। জয় প্রস্তাব দেয়, রাস্তা ফাঁকা, চলেন একটা দৌড়ের প্রতিযোগিতা হয়ে যাক। বহুদিন পর জয় আপনি সম্বোধন করলো হামজাকে। হামজাকে রেখে ঝরঝর করে রেডি 1 2 গো বলে ছেড়ে দৌড় লাগায়। কিছু দূর পৌঁছে চিৎকার করে বলে, আমি জিতে গেছি, তোমার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, বউয়ের সঙ্গ কামাতে হবে। হামজা তেড়ে যায় জয়কে মারতে। জয় দৌড়াচ্ছে। বহু দূর দৌড়ে যায় দুজন। সামনে বিস্তীর্ণ মাঠ, অল্প কুয়াশা। দুজন থেমে দুটো সিগারেট জ্বালায়। জয় কান ধরে, ভেবে দেখেছো কি তারাও যত আলোকবর্ষ দূরে, তারাও দূরে, তুমি আর আমি ক্রমে যাই সরে সরে।
এক সকালে দোতলায় দরজায় কলিং বেলে চাপ পড়ছিল। অন্তু দরজা খুলল। ডাক পিয়ন দাঁড়িয়ে আছে। তুলির নামে পত্র এসেছে, রেজিস্টার করা পত্র। তুলি তখনও কোয়েলকে নিয়ে ঘুমাচ্ছিল। অন্তু চিঠিটা গ্রহণ করলো, তবে খুলল না। স্বভাব নেই তার এরকম। দুপুর গড়িয়ে যাবার পর অন্তুর মনে পড়ল তুলিকে চিঠিটা দেবার কথা। তুলি চিঠি খুলে থম মেরে বসে রয়। চোখে মুখে প্রতিক্রিয়া নেই। অভিব্যক্তিহীন নজরে চেয়ে রইল দেয়ালে ঝুলানো ক্যালেন্ডারের দিকে। জানুয়ারি 3 তারিখ আজ। দেশ উত্তাল ঢেউয়ে ভাসমান। অবরোধ, হরতাল, রক্তারক্তিতে পিচের রাস্তা রঞ্জিত হয়ে উঠছে চারিদিকে। সহিংসতা, বর্বরতা খবরে কান পাতা যায় না। তার মাঝ দিয়েও পারিবারিক ব্যক্তি জীবনের টানাপোড়ানে একটুও ভাটা পড়েনি। জীবনটা কেমন যেন, খুব পাগল, খুব এলোমেলো এই জীবনের পরিকল্পনাগুলো। ওর এসব পরিকল্পনা মোতাবেক পরিচালিত হতেই মানুষ কবে যেন নিথর হয়ে যায়, তবুও থামে না জীবন। অন্তু পত্র খুলে ডিভোর্স পেপার। জলজল করছে এক সিগনেচার, সীমান্ত হেমাদ। তুলি সিগনেচারের জায়গা ফাঁকা। অন্তুর কাছে এই বাড়িতে আপাতত সবচেয়ে রহস্যমণ্ডিত মানুষ তুলিকেই মনে হয়। সেদিন বলা কথাগুলো কেন যেন অন্তুকে সন্তুষ্ট করতে পারেনি সত্যি হিসেবে। অন্তুর শানিত চিন্তাধারায় কথাগুলো খুব অগোছালো আর বানোয়াটের মতো লেগেছিল। হামজাকে কিছু বলে না তুলি, নিজের বাপকে কিছু বলে না। জয়কে বললে টেনে হিচড়ে যেখানে পায়ের কাছে এনে ফেলবে, জয়কেও বলেনি। কারণটা খুব অপরিপক্ক লেগেছে। পালিয়ে বিয়ে করেছে, সেটা মেনে নেবার পরেও এই দ্বিধা। তার উপর আবার হামজা নিজেই জোয়ান তাগড়া পুরুষ, সেই আধুনিক যুগের পুরুষ। তার উপর যে ফেরেশতার মতো নৈতিকতা তার, সেখানে তুলির কথাগুলোতে অসংখ্য অসঙ্গতি ছাড়া বিশেষ কিছু পায়নি অন্তু। আঘাতের দাগগুলো দেখালে সীমান্তের নামে কেস হবে 10টা। তার ওপর সেই লোকই ডিভোর্স লেটার পাঠিয়েছে। অন্তু একটুও বিভ্রান্ত নয়। তার হবু উকিল মাথাটা মোটেও মানতে পারে না মেলাতে। শাহানার অপারেশনের ডেট ফিক্সড হয়েছে। তার আগে ওনাকে কিছুদিন মেডিসিনের উপর রেখে ব্যথাটা নিয়ন্ত্রণে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। সকাল সকাল হুমায়ুন দোতলার ব্যাকইয়ার্ডের খোলা জায়গায় বসেন। শাহানা এই শরীরেও স্বামীর জন্য বড়া এবং চা করে নিয়ে গিয়ে পাশে বসে রইলেন। দুজনার মাঝে কখনো ঝামেলা হতে দেখা যায়নি। পরস্পরের সবকিছুর ভাগিদার যেন দুজন। পাপ, দুঃখ, সুখ সব। হুমায়ুন সাহেবের আজ কদিন পানের খুব নেশা জেগেছে। অন্তুকে ডাকলেন। আরমিন, আমার শুনতেছে? জি মামা, কিছু দরকার? দুটো পান বানিয়ে আনতো আম্মা। অন্তু পান বানাতে পারে না তেমন, তবুও চুন, সুপারি, জর্দা, খড় সব দিয়ে দুটো পান বানিয়ে এনে দিল। রান্নাঘরে রিমি খাটছে। এই মেয়েটাকে অন্তুর কেন জানি খুব ভালো লাগে। বলা বাহুল্য অন্তু বেশ খিটখিটে মেজাজের। কখনো কখনো তার মনের ভাবের সাথে মুখের আচরণের মিল পড়ে না। এটা হয় যখন সে কাউকে ঘেন্না করে। কারো প্রতি ঘেন্না জন্মালে তার সাথে আচরণে কপটতা চলে আসে। আবার ওর কথাবার্তায় খুব বিষ্ঠালা টাইপের, যে যেমন তার সাথে তেমন। কিন্তু রিমিকে ভালো লাগে ওর। বাপের বাড়িতে এত সমৃদ্ধি থাকার পরেও এ বাড়িতে সাধারণ বউয়ের মতোই সারাদিন চারিদিক সামলাতে চলে। কিন্তু হামজার সাথে সম্পর্কের সমীকরণটা খুব জট পাকানো। সব কাজ করছে, বউয়ের কর্তব্য পালন করছে চুপচাপ। কিন্তু সেখানে আন্তরিকতার বড্ড অভাব। প্রথমে মনে হতো বাপের বাড়ির লোকের সাথে বিরোধিতার কারণেই বোধহয় হামজার উপর ক্ষিপ্ত রিমি। কিন্তু এখন বিষয়টা আরো জটিল লাগে। জয় বাড়িতে নিয়ে আজ 2 দিন, কি কাজে বেরিয়েছে, কোথায়? অন্তু সারাদিন এই বাড়িতে টই টই করে ঘুরে। মনটা কী সব যে বলে যায়। তার মধ্যে বেশি যে কথাটা বলে, এই বাড়িতে তার আশেপাশে গা ঘেঁষে এমন বহুত ভয়ানক ব্যাপার আছে যা তার খালি চোখে ধরা পড়ছে না। তবে যা চোখে লাগলে সেসব দেখা যাবে, সেটাই বা কি? সেদিন ঝাড়ু হাতে নিয়ে পুরো বাড়ি ঝাড়তে লাগলো। কাজের মহিলা পিছে পিছে ঘুরছিল ঝাড়ু কেড়ে নেবার জন্যে। শেষ অবধি একটা ধমকও মেরেছে আর না পেরে। আপনি আছেন বলে ব্যাপারটা এমন তো নয়। আমি কাজ করলে তা পাপের পর্যায়ে পড়ে। আরও কাজ তো আছে, সেগুলো করুন। এবাড়ির নকশাটাই অদ্ভুত। অন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এসব বড় বাড়ির নকশা তার কাছে অদ্ভুত লাগাটাই স্বাভাবিক। এদের কত রকমের ঘর, কত রকমের ইউনিট থাকে সব। বিশাল ডাইনিং স্পেস পেরিয়ে লিভিং রুমের বাদিকে পড়ে থাকা ঘর। ওটার পাশ দিয়ে দেয়াল ঘেঁষে যে সরু রাস্তাটা গেছে, ওটাকে একটা চিকন বারান্দার মতোই লাগে। বাইরে থেকে বোঝা যায় না দোতলা সাধারণ। এই বাড়িটার ভেতর বেশ বিস্তৃত। অন্তু সেদিকে এগিয়ে যেতেই সরু বারান্দার শেষ পর্যায়ে একটা কাঠের দরজা। কি সে কারুকাজ! এত ঝলমলে কারুকাজ দোতলার সদর দরজায়ও নেই। অন্তু সেদিকে এগিয়ে যেতেই পেছন থেকে রিমির গম্ভীর ডাক শুনে থেমে গিয়েছিল। এদিকে কি করছেন? এদিকটা পরিষ্কার, এখানে ঝাড়ু দেওয়ার কিছু নেই। অন্তুর পর্যবেক্ষক দৃষ্টি জড়িয়ে যায়। আপনি কি কিছু লুকাচ্ছেন রিমি? কি লুকাচ্ছি? সেটা আপনি বললে জানতে পারবো। আপনি যখন এত বোঝেন যে লুকাচ্ছি, তখন এটাও বোঝা উচিত যে কি লুকাচ্ছি। আমি জানি লুকাচ্ছি না। অন্তু মৃদু হেসে উঠল। এখানে আমি আবার আসবো, তাও আপনি জানেন।
চুপ থাকার সিস্টেম নেই আমার ভেতরে। জয় আমিরের মতো কথা শিখেছি, তাই না? রিমি আনমনে হাসলো। আপনি সাধারণ মেয়ে আমরিন, হাত খালি আপনার। মেয়ে মানুষ আপনি সাধারণভাবে বাঁচার চেষ্টা করলে বরং দীর্ঘজীবী হবেন, নয়তো ফুরিয়ে যাবেন। চিরজীবী হতে পারবো কিসে? সেটা তো হওয়া যাবে না। তাহলে আর দীর্ঘ জীবন দিয়ে করব কি? আজ চুপচাপ বেঁচে থেকে যদি চিরদিন এভাবেই বেঁচে না থাকা যায়, বরং একদিন মৃত্যুর হাতে ধরা দিতেই হয়, তো কেন না আজ মরি, কিছু করে মরি। শোনেননি, কাল করবে তো আজ, আজ করবে তো এক্ষুনি। জীবনে মৃত্যু যখন অবধারিতই, তো তা আজ হোক, আজ তো এখন। রিমি সেদিন বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে বলেছিল, জয়ের সাথে বিয়েটা স্বাভাবিক ছিল না, তাই না? কি করে আপনার মতো মেয়ে এই আগুনে এসে পড়লো বলুন তো? অন্তু মলিন হেসেছিল, কোনো জবাব দেয়নি। কুড়িগ্রামে সেই জমি সাফ করতে গিয়ে অন্তুর চাচাতো ভাইকে বেশ ঘা লাগাতে হয়েছিল। সেই স্থানীয় মাস্তান টেনে এনেছিল, তাদের সাথে একচোট ঝামেলা করতে হলো। ওখানে জয়ের দাপট কিছু ফিকে পড়ে গিয়েছিল, তবুও শেষ অবধি রেজিস্ট্রি হলো। 4 কাঠার বেশি জমি, পজিশন ভালো, তবুও অন্তু যত আশা করেছিল সেটা হয়নি। লাখ 20 টাকার মতো এসেছে। অন্তু জানে জয় বিয়ে তোলার আগেই পলাশকে টাকা মিটিয়ে দিয়েছে, কারণ পলাশ আর ঝামেলা করতে আসেনি। বাকি টাকার খোঁজটা করার সুযোগ পায়নি। রাত 11টা বাজলো দিনাজপুর পৌঁছাতে। পলাশ এই সময় হোটেলে থাকে, টিপটাপ 6 তলা হোটেলে অ্যাপার্টমেন্ট। জয়কে দেখে পলাশ আসলো। ভালো। জয় মুখ কুচকে বলল, আপনার কি অবস্থা? গন্ধ লাগতেছে না? কে কি বালের পারফিউম মারেন গায়ে? এয়ার ফ্রেশ মারেন বালটা। পলাশ হাই তুলে বলল, ঘুম পাইতেছে রে, থাকবে এখানে? চল রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। না, শ্বশুরের চেহারা ঋণ শোধ করতে আইছি। পলাশ হো হো করে হাসলো। তুইও শেষ পর্যন্ত বেটা ছেলে মাইন্সের জীবনটাই এরাও, শান্তি নাই রে, খুব বেদনা। ভাই নাটক করিন না তো, আর কথায় কথায় হাসছেন না। জার্নি করে আইছি তো, তাই কিছু সহ্য হচ্ছে না গায়ে। তুই আমার সাথে খুব খারাপ আচরণ করিস জয়, তবু আমি কিছুই বলি না। এইটা আমার ভালোবাসা না। স্বার্থ? আমি আপনার কাছে আইছি, এটাই আপনার স্বার্থ। আপনি এত কিছুর পরে সব ভুলে চুপচাপ থাকেন, এটা আপনার স্বার্থ। ধান্দা চালানোর স্বার্থ। ভণ্ডামি কথাবার্তা ভালো লাগছে না, কামের কথায় আসি। পলাশ গা দুলিয়ে হেসে মাথা নাড়ল। আসি। সেদিন আমার সম্বন্ধের বাড়ি গিয়েছিলেন আবার? যাওয়াটা কি অস্বাভাবিক? সেদিন তোর বউ বড় মুখে সময় নিল আমার কাছে, তবু এতগুলো দিন চুপ করে আছি। আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি রে জয়। গিয়ে কি করেছেন? তোর সম্বন্ধীর বউ মনে হয় পোয়াতি, ঠিক না? কি যে নোংরা হয়ে উঠলো এতক্ষণে পলাশের চাহনে। জয় নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। পলাশ হাসছে, ভয়ানক হাসি। সেই হাসিতে কি যে হিংস্রতা খেলে যায়। দুজন লোক এসে কিছু স্ন্যাক্স আর হালকা ড্রিঙ্কস দিয়ে গেল। পলাশ বলল, কত টাকা এনেছিস? দাবি কত আপনার? বেশি না, যা হয় তাই, কিন্তু গহনা ফেরত দিতে পারবো না। তার বদলে তুই টাকা কেটে রাখ, গহনা খরচা হয়ে গেছে। আর্মিনের ভাবির গহনা ওইগুলো দেন। আমি কথা দিচ্ছি, নিয়ে যাতে আপনার টাকা পরিশোধ করে গয়না নিয়ে যাব। গয়না আর্মিনের ভাবির মায়ের বাড়ির টাকা পাবেন, টাকা নেন। পলাশ গম্ভীর হয়ে সোফায় 2 হাত এলিয়ে বলল, ইললিগ্যাল কিছু করছি না, টাইম আপ। অর্থাৎ গহনা আমার, নিয়ম অনুসারে গহনা বিনা কথায় আমার, কিন্তু টাকা আমি গহনার দামের বেশি দিয়েছিলাম বিধায় গহনার মূল্য মাইনাস করে তুই টাকা দিবি আমায়। পলাশ দীর্ঘশ্বাস ফেলল। তোর আমার এতদিনের সম্পর্কে একটা মেয়াজ দিয়ে দুবার ধাক্কা কষলো, খেয়াল করেছিস ব্যাপারটা? জয় হাসল। পলাশ ঠোঁট কামড়ে হাসল। I also acknowledge, but I'm warn you, you will hold her down a bit. মেয়ে মানুষের ওড়াউড়ি দেখার অভ্যাস নেই আমার, ইউ নো ওয়েল। মেয়েগুলোকে কি পরিমাণ চুলকানি আছে আমার। হাউএভার, যদি এমন বেপরোয়া হয়, I even don't know how long I will be able to surprise to myself of cutting her squander. জয় ঢকঢক করে 2 গ্লাস পানি খেলো। হাতের কবজি দিয়ে বাচ্চাদের মতো মুখটা মুছে বলল। রাবেয়ার কণ্ঠে অভিমান। মনে পড়ে না তোর আমাকে? অন্তু মৃদু হাসে। মনে পড়ে, ভেতরে অনেক কথা আর জীবনের প্রতি ক্ষোভ জমেছে আম্মু। আব্বু চলে গেল আমায় রেখে, বলার মতো কেউ নেই। তোমাকে বললে বোকার মতো চেয়ে থেকে শুনবে, বুঝবে না বিশেষ।
তবুও দরকার তোমাকে। সামনে বসিয়ে কথাগুলো বলার পর যে গালে মুখে হাত বুলিয়ে চুল বাঁধতে বসবে, ওই আদরটুকু দরকার আমার। কিন্তু আসতে পারছি কই? খুব কাজ নাকি রে ওই বাড়ি? মলিন হাসলো অন্তু, বুঝতে দিল না রাবেয়াকে। অনেক কাজ আম্মু। আম্মু শরীর ভালো তোমার? তোরে খুব দেখতে মন চায় অন্তু, একটু ভালো লাগে না বাড়িতে। তোর বাপ চলে গেল, তুইও ফেলে চলে গেলি অন্তু। আমারে জ্বালানোর মানুষ দুইটা নাই, কি করি কত সারাদিন? ফরমাইশ খাটবো কার আর কার ধমকাবে আমারে? আমার দম আটকে আসে রে অন্তু। আরেকবার ডাকো তো অন্তু বলে। এ বাড়িতে কেউ ডাকে না এই নামে। তখন বুঝি এই ডাক যে কারো মুখে নয়, আমার লোকেদের ডাক এটা। আরেকবার ডাকো। তুই ভালো আছিস তো অন্তু? খারাপ আছি নাকি? বড় দোতলা বাড়ি, অভাব অনাটন নেই, চিন্তা ভাবনা নেই, বেশ চলছে আম্মু। সত্যিই বলতেছিস? অন্তুর মনে হলো তার বোকাশোকা সরলা বাঙালি আম্মুটা বেশ বুঝমতির মতো কথা বলছে। শ্বশুরবাড়ির ঘানি টানা মেয়ের মায়েরা বুঝি মেয়ের কণ্ঠে বহুত কিছু বুঝে ফেলার বিশেষত্ব ধারণ করে। অন্তুর এক দেহে বহু সত্তার বাস, তার মাঝ থেকে এই মুহূর্তে কোমল বাচ্চা সত্তাটা খুব ধাক্কাধাক্কি করছিল। মনটা হাহাকার করে উঠছিল, এভাবে আব্বু কেন কল দেয় না, গম্ভীর কণ্ঠে কেন জিজ্ঞেস করে না কবে আসবে এ বাড়িতে? আর আশা লাগে না তোর মাকে দেখতে? তোর মা দেখতে চাইছে তোকে। নিজের কথা বলবে না। চাপা স্বভাবের মানুষদের ভালোবাসা অন্যরকম সুন্দর হয়। অন্তুর গলা ধরে আসে। রাবেয়া ডেকে ওঠেন। অন্তু। অন্তুর বুকটা ধুক করে ওঠে। রাবেয়া চুপ থাকেন। অন্তু বোঝে কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন রাবেয়া। সে অভয় দেয়। কি হয়েছে আম্মু? কিছু বলবে? কি সমস্যা? অবশেষে এলেন রাবেয়া। তুই না বলছিলি পলাশের টাকা দিয়ে এরপর কনে সাজবি? হ্যাঁ তো। গর্জে ওঠে অন্তু। পর মুহূর্তে জলের মতো শান্ত কণ্ঠে বলে, পলাশ গিয়েছিল নাকি বাড়িতে? দৃঢ় বিশ্বাস নিজের ধারণায় অন্তুর। রাবেয়া চুপ ওপাশে, অথচ অন্তুর ধারালো মস্তিষ্কের আন্দাজের সাথে রাবেয়ার অস্পষ্ট ফুপানো কান্না দুয়ে দুয়ে চার মিলে যায়। অন্তু হাসে মৃদু। আম্মু, টাকা দিয়ে দেওয়া হয়েছে, ও এমনি গিয়েছিল, হয়তো শয়তানি করতে গিয়ে বলেছে নিশ্চয়ই। টাকা পাইনি, মিথ্যে বলেছে, আর যাবে না। নিশ্চিত থাকো, জয় আমিরকে বলে সেই ব্যবস্থা করব আমি। রাবেয়া এরপর অন্তুর খোঁজ খবর জিজ্ঞাসা করছিলেন, বিভিন্ন ধরনের কথা বলছিলেন অন্তুর সাথে। সে সবার কানে যায় না। অন্তুর মাথাটা আউলে উঠে দ্রুত বলল, পরে কথা বলবো আম্মু, এখন রাখি। মামা শ্বশুর ডাকছেন আমায়। অন্তু হিসেব মিলিয়ে নেয় জয় মিথ্যা কথা বলেছিল। একটু অবাক হবার মতো বিষয় নয়, বরং নিজের উপর অবাক হলো জয়ের কথা মেনে নিশ্চিন্তে থাকার কথা ভেবে। আক্রোশে মাথা চুল টেনে ধরে অন্তু। না জানি পলাশ বাড়িতে গিয়ে কি করে এসেছে। সে সময় নিশ্চয়ই অন্তিক বাড়িতে ছিল না। যন্ত্রণা ওকে কত দুর্বল করে তুলেছে। ও কেবলমাত্র আব্বুর ক্ষেত্রে দুর্বল, সেখানেই বারবার আঘাত করা হয়েছে। পলাশের রূপটপে সেদিন মানুষের সম্মুখে হাসপাতালে খাটিয়ার পাশে জয় যেদিন কাছে এলো, সেদিনও ঘেন্নায় অন্তুর কান্না থেমে মুখটা কুঁচকে যায়। নিজেকে আবর্জনার চেয়েও বেশি ময়লা লাগে। সেদিনের মানসিক দুর্বলতা ওকে এতটা নিচে নামিয়েছিল, ভাবতেই গা শিরশির করে উঠেছি। বারবার হাত দুটো নিষ্পিস করে। সেদিন জয়ের রক্তাক্ত ক্ষততে একটা আঘাত কেন করেনি জয়কে? কতগুলো ছুরি গচ্ছিত রেখেছে নিজের কাছে, তার একটা জয়ের দেহে চালাতে পারেনি কেন? এরপর থেকে জয়কে রাতে মন ভরে মদ খেতে দেয় অন্তু। বেশি খেলে সোফাতেই ঢলে পড়ে। এরপর নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করে সে। জয় বাড়ি ফিরলে রাত 2টোর দিকে। হুমায়ুন সাহেব দরজা খুলে দিলেন। 2-4টা কড়া কথাও শোনালেন। বিপক্ষ হলো শাহানা। চুপ করো তুমি। কি করছে এমন? একসময় নিজেই ঠিক হয়ে যাবে। বয়স কত হয়েছে ওর? ও আর মনি? ঘরে তোলো জয়কে। অন্তু বারান্দায় দাঁড়িয়েছিল। ঘৃণায় চোখ বুজে গায়ে শ্বাস ফেলে অন্তু প্রশ্ন করে বাতাসকে, এই সকল নোংরা নারীগুলোকে তৈরি করতে নিশ্চয়ই কোনো নর্দমার মাটি ব্যবহার করেছিলেন সৃষ্টিকর্তা। জয় ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।